Assalamu alaikum. On behalf of Pratasha Academy, I warmly welcome all of you. This is Abdul Rahman. Today, I will be practicing with you some important substitution table questions that appeared in board SSC exam 2024. So let's begin our session step by step with Bangla translation. ঢাকা বোর্ড 2024-এ আসা দেখো বিষয় একটা সাবস্টিটিউশন টেবিল হলো গুড হেলথ সম্পর্কে। এখানে আমাদেরকে তিনটা স্টেপে কিছু শব্দ এবং বাক্যাংশ দেওয়া থাকবে। আমাদেরকে কী করতে হবে? একটি পূর্ণ বাক্য তৈরি করতে হবে। প্রথমে দেখো কি আছে, গুড হেলথ, ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য। এটার সাথে আমরা কী করতে পারি? দেখো, সুস্বাস্থ্য মেক্স, তৈরি করে, আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল, আমাদের জীবনটাকে সুখী এবং কি উপভোগ্য। এটা তাহলে বলতে পারি এক নাম্বারটা কী হবে? গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। তারপর 2 নম্বর বাক্যে আমরা কীভাবে বানাতে পারি? বাল্কি বডি, বাল্কি শব্দের অর্থ হলো মোটা। বাল্কি অর্থ কি? মোটা বা মোটা স্বাস্থ্য, মোটা দেহ। তারপর ডাজ নট মিন, এর অর্থ নয় যে গুড হেলথ ভালো স্বাস্থ্য। মানে হচ্ছে কি, দেখো যে ভালো স্বাস্থ্য বা মোটা স্বাস্থ্য, মোটা দেহ বলতে কি ভালো স্বাস্থ্য বোঝায় না। ঠিক আছে, এখন তাহলে এটা 2 নম্বরটা করতে পারছি, বাল্কি বডি। তারপর হচ্ছে ডাজ নট মিন গুড হেলথ। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বরটা, টু বি এ হেলথি ম্যান, একটা স্বাস্থ্যবান মানুষ হতে, ওয়ান শুড, একজনের উচিত, হ্যাভ দি সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড, তাকে কী করতে হবে? মানে সুস্থতা থাকতে হবে উভয় বডি অ্যান্ড মাইন্ড, দেহ এবং মনে, দেহ এবং মন উভয় দিক থেকে কী করতে হবে? তাতে সুস্থ থাকতে হবে। তাহলে 3 নাম্বারটা হবে, টু বি এ হেলথি ম্যান, ওয়ান শুড হ্যাভ দি সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড, একজন স্বাস্থ্যবান মানুষকে অবশ্যই থাকা উচিত যে তার উভয় দিক থেকে, দেহ এবং মন উভয় দিকে সুস্থতা থাকা দরকার। তারপর দেখো, ফুড হ্যাবিট, এই যে খাদ্যাভ্যাসটা, এটা কি করে আমাদেরকে যে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে হতে পারে এটা যে ফুড হ্যাবিট প্লেস এ ভাইটাল রোল, খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে ইন অ্যাটেইনিং দিস ওয়েলথ, এই সম্পদটা অর্জন করতে। তুমি দেখো যে সুস্বাস্থ্য একটা বড় সম্পদ, এই সম্পদটা অর্জন করতে খাদ্যাভ্যাস এটা কী করে? গুরুত্বপূর্ণ অবদান রাখে। তারপর শেষ বাক্যটা হলো, অ্যান আনহেলথি ম্যান, একটা যে স্বাস্থ্যহীন ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি যেটা, সে লিডস, যাপন করে, কেমন মানে জীবনযাপন করে, অ্যান আনহ্যাপি লাইফ, একটা কি অসুখী জীবনযাপন করে। তাহলে দেখো যে অ্যান আনহেলথি ম্যান লিডস অ্যান আনহ্যাপি লাইফ। ঠিক আছে, আচ্ছা চলো তারপর দেখা যাচ্ছে কি ময়মনসিংহ বোর্ড 2024-এ আসা একটি সাবস্টিটিউশন টেবিল। এখানে কালচার নিয়ে কথা বলা হচ্ছে। দেখো যে কালচার, সংস্কৃতি, ইট, হসপিটালিটি, উই, বাট নাওয়াডেজ আওয়ার কালচার, বর্তমানে আমাদের সংস্কৃতিটা রিপ্রেজেন্ট আসে। আর বি আসে এখানে, বি বলতে কী বোঝাচ্ছে? এম, এইচ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো। আর ব্যাডলি ইনফ্লুয়েন্স বাই দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন কালচার, এটা কী হচ্ছে? খারাপভাবে প্রভাবিত হচ্ছে আমাদের পশ্চিমা সংস্কৃতি দ্বারা নেগেটিভলি। ঠিক আছে, ভেরি ফন্ড অফ শোয়িং হসপিটালিটি, মানে খুব পছন্দ করা হয়, এটার অর্থটা হচ্ছে খুব পছন্দ করা হয় হসপিটালিটি, বা যেটা বলেছে আতিথেয়তা দেখাতে। এ টার্ম ইউজড ফর এ ওয়ে অফ লাইফ, এটা একটা শব্দ যেটা কি ব্যবহার করা হয় যে জীবন পদ্ধতিতে। সোসাইটিস বিলিভ, এটা কি সমাজের বিশ্বাস, কাস্টমস প্রথা, ল্যাঙ্গুয়েজ ভাষা, ফুড খাদ্য, এ পার্ট অফ বাঙালি কালচার, এটা হচ্ছে কি একটা বাঙালি সংস্কৃতির অংশ। তাহলে আমরা এটাকে কীভাবে সমাধান করতে পারি? দেখো যে কালচার, সংস্কৃতি, বিয়ের জায়গায় আমরা দিতে পারি আমরা কি ইজ, কালচার ইজ এ টার্ম ইউজড ফর এ ওয়ে অফ লাইফ। তাহলে সংস্কৃতি হচ্ছে একটা শব্দ যেটা মানুষের জীবন পদ্ধতিকে উদ্দেশ্য করে অথবা জীবন পদ্ধতিকে বোঝায় বা জীবন পদ্ধতিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, তারপর দেখো ইট রিপ্রেজেন্ট, এটা কি করে? প্রতিনিধিত্ব করে এ সোসাইটিস বিলিফ, একটা সমাজের বিশ্বাস,
প্রথা, ভাষা, খাদ্যাভ্যাস ইত্যাদিকে। ঠিক আছে, এবার দেখো যে 3 নম্বর বলছে কি হসপিটালিটি। হসপিটালিটি তো কি আতিথেয়তা। হসপিটালিটি ইজ এ পার্ট অফ বাঙালি কালচার, বাংলাদেশি কালচার। হসপিটালিটি বা আতিথেয়তা হচ্ছে কি বাংলাদেশি সংস্কৃতি, কি সংস্কৃতির একটি অংশ। তারপর উই আর ভেরি ফন্ড অফ শোয়িং হসপিটালিটি। দেখো উই আর বি বার্বের পরিবর্তে লিখতে পারি কি আমরা কি এখানে আর বলতে পারি, আমরা খুবই পছন্দ করি অফ শোয়িং হসপিটালিটি, এই আতিথেয়তা দেখাতে। ঠিক আছে, বাট নাওয়াডেজ কিন্তু বর্তমানে আওয়ার কালচার ইজ ব্যাডলি ইনফ্লুয়েন্স, আমাদের সংস্কৃতিটা কী হচ্ছে খুব খারাপভাবে প্রভাবিত হচ্ছে বাই দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সংস্কৃতির খারাপ প্রভাব দ্বারা। তাহলে তুমি দেখো পশ্চিমা সংস্কৃতির খারাপ প্রভাব দ্বারা আমাদের সংস্কৃতিটা বর্তমানে খুব খারাপভাবে কী হচ্ছে প্রভাবিত হচ্ছে। এখন চলে যাচ্ছে আমরা রাজশাহী বোর্ড 2024 আসা সাবস্টিটিউশন টেবিলটা, এটা আবার ঢাকা বোর্ড 2023-এও কি এসেছিল। দেখো এখানে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলা হচ্ছে। আর প্রথম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, মানুষের দায়িত্বহীন কার্যাবলী। সি লেভেল যে সমুদ্র স্তর, অ্যাজ এ রেজাল্ট অর্থগুলো একটু দেখে নাও। অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য কোস্টাল এরিয়াস যে সমুদ্র উপকূলবর্তী এরিয়াটা আছে সেটা ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি, যে রিনিউয়েবল এনার্জিটা হচ্ছে কি নবায়নযোগ্য যে শক্তিটা আছে, ইজ রাইজিং বৃদ্ধি পাচ্ছে। রেফার্স তো কি বলা হয় বোঝানো হয় এরকম বোঝায়। আর ক্যান রিডিউস অর্থ কি রিডিউস শব্দের অর্থ হলো যেটা কমানো। ঠিক আছে, আর গোয়িং যাচ্ছে এরকম বোঝায়। আচ্ছা মেইনলি রেসপন্সিবল ফর ইট প্রধানত কি দায়ী ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, মানে গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতার কারণে, উষ্ণায়নের কারণে। টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব, মানে বৈশ্বিক যে টেম্পারেচারটা আছে, যে তাপমাত্রা আছে এটা ইনক্রিজ হচ্ছে বা বৃদ্ধি পাওয়াতে। টু বি ভালনারেবল অরক্ষিত হয়ে পড়া। টেম্পারেচার রাইজ টু এ গ্রেট এক্সটেন্ট, টেম্পারেচার রাইজ তাপমাত্রা বৃদ্ধি পায় টু এ গ্রেট এক্সটেন্ট ব্যাপক পরিসরে বা ব্যাপক পরিমাণে। তাহলে এখন দেখো এটা পুরোটাকে ভেঙে আমরা 5টা বাক্য বানাচ্ছি বা একত্রিত করে। গ্লোবাল ওয়ার্মিং রেফার্স, গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝাচ্ছে, রেফার্স বলতে বোঝাচ্ছে টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব, বৈশ্বিক যে তাপমাত্রাটা আছে এটা বৃদ্ধিকে কি গ্লোবাল ওয়ার্মিং বলে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি। ঠিক আছে, তারপর দেখো রেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, মানব সভ্যতা বা মানুষের যে দায়িত্বহীন কার্যাবলী। আর এগুলো কি হচ্ছে, আচ্ছা তারপর দেখো আর মেনলি রেসপন্সিবল ফর ইট, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবচেয়ে বেশি কি দায়ী, মেনলি প্রধানত দায়ী। ঠিক আছে, সি লেভেল এর ফলে কী হচ্ছে, সি লেভেল ইজ রাইজিং। ঠিক আছে, সমুদ্র যে স্তরটা সেটা কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, হ্যাঁ বৈশ্বিক উষ্ণায়নের কারণে। তারপর 4 নাম্বারটা দেখো অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য কোস্টাল এরিয়াস, যে কোস্টাল এরিয়াটা আছে এটা কি হচ্ছে আর গোয়িং টু বি ভালনারেবল, আর গোয়িং টু বি ভালনারেবল এটা কি হচ্ছে যে অরক্ষিত হয়ে পড়তেছে, মানে যে কোনো সময় এগুলো কি বিপজ্জনক দিকে কি এগিয়ে যাচ্ছে। আচ্ছা ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি, যে আমরা যদি নবায়নযোগ্য জ্বালানিটা ব্যবহার করি, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি, তাহলে আমাদের কি হবে ক্যান রিডিউস, আমরা কি করতে পারবো কমাতে পারবো টেম্পারেচার রাইজ, এই তাপমাত্রা বৃদ্ধির হারটা কী করতে পারবো কমাতে পারবো টু এ গ্রেট এক্সটেন্ট ব্যাপক পরিসরে। তাহলে তুমি দেখো রিনিউয়েবল এনার্জি বলতে ওই যে সৌর বিদ্যুৎ, তারপর হচ্ছে যে আমাদের যে বায়ু বাতাস এবং সমুদ্র স্রোত, তারপর পাশাপাশি হচ্ছে দেখো যে আমাদের নদীর স্রোত, এগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি অথবা শক্তি হিসেবে কাজে লাগাতে পারি, তাহলে এটাকে আমরা কী করতে পারবো আমাদের পরিবেশের যে উষ্ণতা সেটাকে কী করতে পারবো রোধ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো।